আমরা সায়েন্স ফিকশনাল মুভিতে দেখেছি কিভাবে পৃথিবীবাসীরা পৃথিবীর বাইরে অন্য গ্রহে যায় এবং বসতি স্থাপন করে, এবং আমাদেরও একই স্বপ্ন আছে যে আমরা আমাদের চাঁদ এবং মঙ্গলে বসতি স্থাপন করব এবং একটি ইন্টারপ্ল্যানেটারি সভ্যতায় পরিণত হব। কিন্তু অন্য গ্রহ বা চাঁদে উপনিষদ স্থাপন করা আর স্বপ্ন বা কল্পনা নয়, এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে। এই নতুন যুগের সূচনা হবে নাসার আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে, এবং আমরা সবাই সাক্ষী থাকব যখন এই নতুন যুগের ভিত্তি স্থাপিত হবে। 1968 সাল থেকে 1972 সাল পর্যন্ত আমেরিকা চাঁদে মানুষকে অবতরণ করার জন্য মোট 9টি মিশন পরিচালিত করেছিল, যার মধ্যে 6টি মিশন সফল হয়েছিল, এবং এই মিশনের সময় মোট 12 জন মানুষ চাঁদের মাটি স্পর্শ করেছিল। এবং চাঁদের শেষ মিশন ছিল অ্যাপোলো 17, যা 1972 সালে পরিচালিত হয়েছিল। কিন্তু তারপর থেকে কোনো দেশ চাঁদে মানব মিশনের চেষ্টা করেনি, এবং আজ চাঁদের শেষ মানব মিশনের 50 বছর পেরিয়ে গেছে। কিন্তু এখন ইতিহাস নিজেকে নতুন করে উদ্ভাবন করতে চলেছে, এবং নতুন প্রযুক্তির সাথে চাঁদে একটি নতুন যুগ শুরু হতে চলেছে। চাঁদে আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হল 2024 সালে একজন মহিলা এবং একজন পুরুষকে চাঁদের মাটিতে অবতরণ করা, এবং চাঁদের উপর গবেষণার জন্য 2028 সালের মধ্যে সেখানে একটি আর্টিমিস ঘাঁটি তৈরি করা। বৈজ্ঞানিকরা চাঁদে আর্টিমিস ঘাঁটি তৈরি করার জন্য সেখানে একটি বড় গর্ত স্কেলটন ক্রিয়েটারকে বেছে নিয়েছেন, যা 12 মাইল চওড়া এবং 2 মাইল গভীর। ভেবে দেখুন, মানুষ্য নির্মিত লুনার বেস এই গর্তের কালো অন্ধকারে থাকবে, কিন্তু চাঁদে একটি চন্দ্রঘাঁটি তৈরি করা প্রয়োজন কি? এবং ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য এর কি ব্যবহার হবে? তাহলে দেখুন, চাঁদ সোনা, প্ল্যাটিনাম এবং অন্যান্য বিরল ধাতুতে সমৃদ্ধ, কিন্তু মহাকাশের যে কোনো গ্রহ বা উপগ্রহের সবথেকে বড় সম্পদ হলো জল। যদি জল বিভক্ত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয় এবং হাইড্রোজেন এবং অক্সিজেন তরলে রূপান্তরিত হয়, তবে এটি একটি রকেট জ্বালানিতে পরিণত হবে, যা মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। পৃথিবী থেকে উৎক্ষেপণ করা যে কোনো মহাকাশ যান চাঁদে গিয়ে পুনরায় রিফিল করা যাবে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে স্কেলটন ক্রিয়েটারের গভীরে বরফের আকারে পানি জমে আছে। যদি সেখানে জলের একটি বড় আধার থাকে, তবে এটি জ্বালানির একটি বিশাল উৎস হয়ে উঠতে পারে। নাসা বিশ্বাস করে যে চাঁদে 600 মিলিয়ন থেকে 1 বিলিয়ন মেট্রিক টন বরফ রয়েছে, যা ভবিষ্যতে মানুষের জন্য এক বিরাট সম্পদ। যদি আমরা এই জল ভালোভাবে সংগ্রহ করতে পারি, তবে চাঁদ মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য ফিউল স্টেশন হিসেবে কাজ করবে। কিন্তু এটা এত সহজ হবে না। চাঁদে চন্দ্র অভিযান তৈরি করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর্টেমিস প্রোগ্রামের 4টি প্রধান উপাদান রয়েছে। প্রথমটি হলো স্পেস লঞ্চ সিস্টেম রকেট, অর্থাৎ SLR, যা হবে এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী রকেট, যা পৃথিবীর বাইরে মহাকাশযান উৎক্ষেপণ করবে। দ্বিতীয় উপাদানটি হলো ওরাইন স্পেসক্রাফট, যা মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাবে। তৃতীয় উপাদানটি হলো লুনার গেটওয়ে, এটি এক ধরনের ছোট স্পেস স্টেশন যা চাঁদের চারিদিকে ঘুরবে। আর এই মিশনের চতুর্থ উপাদানটি হলো হিউম্যান ল্যান্ডিং সিস্টেম, যার সাহায্যে নভোচারীরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন, এবং এই সমস্ত সিস্টেম একই সাথে কাজ করবে। আসুন এখন জেনে নেওয়া যাক কীভাবে আর্টেমিস প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশনে নভোচারীদের চাঁদে অবতরণ করা যাবে না, কারণ এই ধরনের মিশনে খুব বেশি ঝুঁকি থাকে। যে কোনো মনুষ্যবাহী অভিযান চালানোর আগে সেই প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা চাঁদে পাঠানো এবং সেখান থেকে ফিরে আসার ক্ষেত্রে সুনিশ্চিত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা জরুরি। তাই বিজ্ঞানীরা মনুষ্যবিহীন মিশন করেন। যখন তারা সফল হয়, তখন মানুষ পাঠানোর ঝুঁকি নেওয়া হয়, এবং তাদের মধ্যে একই রকেট এবং প্রযুক্তি ব্যবহার করা হয় যা আগে মানববিহীন মিশন চালিয়েছে। চাঁদে মানুষকে অবতরণ করার জন্য অ্যাপোলো মিশনে বিজ্ঞানীরা একই কাজ করেছিলেন। অ্যাপোলো 4, 5 এবং 6 ছিল প্রথম 3টি মানববিহীন মিশন। এরপরে অ্যাপোলো 7, 8, 9 এবং 10 মিশন চালানো হয়েছিল, যেগুলিতে মহাকাশচারীরা ছিলেন, তবে তাদের চাঁদে অবতরণের জন্য কোনো ল্যান্ডার ছিল না। এর মানে এই যে এই মিশনে নভোচারীদের চাঁদে অবতরণ করার জন্য পাঠানো হয়নি, তবে শুধুমাত্র সমস্ত সিস্টেম পরীক্ষা করার জন্য মহাকাশচারীরা অ্যাপোলো 7, 8, 9 এবং 10 মিশনে চাঁদে গিয়েছিলেন, কিন্তু তারা চন্দ্র কক্ষপথে ঘুরে আবার ফিরে এসেছিলেন। যখন বিজ্ঞানীরা এটা সুনিশ্চিত করে ফেলেছিলেন যে চাঁদে মানুষ নিয়ে যাওয়া সম্ভব, তারপর অ্যাপোলো 11কে লঞ্চ করা হয়েছিল এবং মানুষকে প্রথম চাঁদের মাটিতে নামানো হয়েছিল। ঠিক একইভাবে আর্টেমিস প্রোগ্রামকে চালানো হবে। আর্টেমিস প্রোগ্রামের প্রথম পর্বে 3টি মিশন থাকবে, যার মধ্যে আর্টেমিস 1 একটি টেস্ট ফ্লাইট হবে, যেটি SLS রকেট এবং ওরাইন মহাকাশযানটি উৎক্ষেপণ করবে, যাতে কোনো মানুষ থাকবে না। এই মিশনের সময় আর্টেমিস 1, আর্টেমিস 2 এর পরে 13টি ছোট উপগ্রহ উৎক্ষেপণ করা হবে, যাতে মহাকাশচারীদের পাঠানো হবে। এই মিশনের উদ্দেশ্য হবে আমাদের মহাকাশযানের ভবিষ্যৎ
লাইফ সাপোর্ট সিস্টেম প্রদান করা। এই মিশনে 4 জন মহাকাশচারীকে চন্দ্রের কক্ষপথে পাঠানো হবে এবং এই মহাকাশচারীরা সেখানে 4 দিন চাঁদ প্রদক্ষিণ করবেন। এরপরে তারা আবার পৃথিবীতে ফিরে আসবে এবং তারপর আর্টেমিস 3 চালু হবে, যেখানে প্রথমবারের মতো একজন মহিলা চন্দ্রের মাটি স্পর্শ করবে এবং 50 বছরের দীর্ঘ অপেক্ষার পর মানুষ আবার চাঁদে পৌঁছাবে। আর্টেমিস 3কে 2024 সালে চালু করার কথা রয়েছে। 2011 সাল থেকে স্পেস লঞ্চ সিস্টেম বা SLS ডেভেলপমেন্টের অধীনে রয়েছে। যখন নাসা প্রথম আর্টেমিস প্রোগ্রাম ঘোষণা করেছিল, এটি ছিল সবথেকে শক্তিশালী রকেট এবং এটি বিশ্বের সবথেকে সুপার হেভি লিফট ভেহিক্যাল। এটি এতটাই শক্তিশালী যে এটি একটি 32 তলা বিল্ডিং তুলে ফেলতে পারে এবং নিক্ষেপ করতে পারে। SLS-এর কাজ হবে ওরাইন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে পাঠানো। পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর ওরাইন স্পেসক্রাফটটি কাজ শুরু করবে। ওরাইন স্পেসক্রাফটটি 3টি অংশ নিয়ে গঠিত, যার মধ্যে প্রথমটি হলো ক্রু মডিউল, যার মধ্যে 6 জন মহাকাশচারী একসাথে বসবাস ও কাজ করতে পারে এবং গভীর মহাকাশে ভ্রমণ করতে পারে। কিন্তু আর্টেমিস 3 মিশনে মাত্র 4 জন মহাকাশচারী চাঁদে যাবেন। এবং দ্বিতীয় অংশটি হলো সার্ভিস মডিউল, যাতে মহাকাশচারীদের লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে। সার্ভিস মডিউলটির কাজ থাকবে ক্রু মডিউলটিতে পর্যাপ্ত চাপ এবং অক্সিজেন বজায় রাখা। এর সঙ্গে সার্ভিস মডিউলটিতে ডিপ স্পেসে ট্রাভেলের জন্য একটি ইঞ্জিনও থাকবে। এবং ওরাইনের দ্বিতীয় অংশ হলো অ্যাবট সিস্টেম। এটি মহাকাশচারীদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে। যদি উৎক্ষেপণ থেকে শুরু করে পৃথিবীর কক্ষপথে প্রবেশের সময় পর্যন্ত মিশনে কোনো বাধা সৃষ্টি হয়, তাহলে মহাকাশচারীরা এই অ্যাবট সিস্টেমের সাহায্যে নিজেদের যান বাঁচাতে পারবে। পৃথিবীর কক্ষপথে ওরাইন একবার পৌঁছানোর লোড কমাতে এই অ্যাবট সিস্টেমকে সরিয়ে নেওয়া হয়, কারণ ওরাইন নিজে থেকেই অ্যাবট করতে পারে। রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ওরাইন মহাকাশযানটি বুলেটের গতির চেয়ে দ্রুত চাঁদের দিকে অগ্রসর হবে। আর্টেমিস প্রোগ্রামটি নাসা একা সম্পাদন করবে না, তবে কিছু আন্তর্জাতিক এবং বেসরকারি সংস্থাগুলি এই মিশনে সহযোগিতা করবে। ওরাইন স্পেসক্রাফটটি চাঁদে পৌঁছাবে, তবে ওরাইন চাঁদে অবতরণের জন্য ল্যান্ডারটিকে সাথে নিয়ে যাবে না। তাই স্পেসএক্স এই মিশনের আগেই চাঁদে মানুষ অবতরণ সিস্টেমকে স্থাপন করে দেবে। তারপর যখন ওরাইন স্পেসক্রাফটটি চাঁদের কাছে পৌঁছে যাবে, তখন সেখানে আগে থেকেই তৈরি হওয়া হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সাথে সম্পর্ক স্থাপন করবে। এরপরে 2 মহাকাশচারী ওরাইন মহাকাশযানে থাকবেন এবং 2 মহাকাশচারী ল্যান্ডিং সিস্টেমে চলে যাবেন এবং 4 জন মহাকাশচারী ল্যান্ডিং সিস্টেমের সাহায্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন। ততক্ষণ পর্যন্ত ওরাইন মহাকাশযানটি চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে। অ্যাস্ট্রোনটরা 1 সপ্তাহ ধরে চন্দ্রপৃষ্ঠে গবেষণা চালিয়ে যাবে। তারপর তারা ওরাইন স্পেসক্রাফটে ফিরে আসবে এবং ওরাইন স্পেসক্রাফটের সাহায্যে তারা পৃথিবীতে ফিরে আসবে। তবে আর্টেমিস প্রোগ্রাম এখানে শেষ হবে না, বরং এখানে একটি নতুন যুগের সূচনা হবে এবং এর সাহায্যে ভবিষ্যতে চাঁদে একটি ছোট স্পেস স্টেশন তৈরি করা হবে, যেটি চাঁদের কক্ষপথে ঘুরে বেড়াবে। এটি ঠিক এমন হবে যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে ঘুরছে, কিন্তু চাঁদের কক্ষপথে নির্মিত স্পেস স্টেশনটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের চেয়ে ছোট হবে। চাঁদের কক্ষপথে স্পেস স্টেশনটির নাম হবে গেটওয়ে, যা চাঁদের ভবিষ্যৎ মিশনের জন্য খুবই উপযোগী প্রমাণিত হবে। এবং মহাকাশচারীরা এখানে কয়েকদিন থাকবেন এবং তাদের গবেষণা করবেন। এবং এই গেটওয়েতে ইতিমধ্যেই একটি ল্যান্ডিং সিস্টেম থাকবে, যা ব্যবহার করে তারা চাঁদে অবতরণ করবে এবং এর মাধ্যমে তারা গেটওয়েতে ফিরে আসবে। এই গেটওয়ের সাহায্যে চাঁদে 2028 সাল পর্যন্ত একটি মানব বসতি স্থাপন করা সম্ভব এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে অবতরণের জন্য এই লুনার বেসটির গুরুত্বপূর্ণ অবদান থাকবে। বন্ধুরা, আমরা খুব ভাগ্যবান যে আমরা মহাকাশের এই নতুন যুগের সূচনার সাক্ষী থাকব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য।